নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 90 দিনে চার্জশিট দিতে পারেনি সিবিআই। কলকাতা উত্তাল। ধর্মতলা থেকে শুরু করে একদম সিবিআই অফিস, সমস্ত জায়গায় বিভিন্ন স্তরের ডাক্তার, সাধারণ মানুষ আবার পথে নেমেছেন। পথে নেওয়াতে বাধ্য করেছেন সিবিআই এর কর্তারা এবং সিবিআই এর কর্তাদের এই যে নির্দেশটা জানা দিয়েছেন, অপরাধীদের আড়াল করা, এভিডেন্স ট্যাম্পারিং, অল্টার করা, মানুষগুলোকে প্রোটেক্ট করা, তাদের বিরুদ্ধেই কলকাতা কিন্তু জাগতে শুরু করেছে। আমরা ঠিক করেছি প্রায় প্রতিদিন, বিশ্বাস করুন, আমরা চেষ্টা করব সমাজের বিভিন্ন স্তরের মানুষের জনমত তৈরিতে মন দেওয়াবো। চেষ্টা করব যাতে জনমন জাগ্রত হয়। সমাজের বিভিন্ন স্তরে যারা কনসিয়াস সিটিজেন, তাদের ইন্টারভিউ নেবো, তাদের কথা বলবো, প্রশ্ন করব। আজকে আমি সরাসরি গিয়েছিলাম প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, তাকে প্রশ্ন করেছিলাম। তিনি খুব মৌলিক একটা প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নটা ভাবার মতো প্রশ্ন। বলেছেন যে আপনি যদি জানতেন, যে আপনি যখন দেখছেন যে আপনার হাতে এভিডেন্স নেই, আপনি তাহলে গ্রেফতার করেছিলেন কেন? কিসের জন্য অভিজিৎ মণ্ডল টালা থানার ওসিকে গ্রেফতার করেছিলেন? প্রশ্ন করেছেন দেবাশিস ধর। তিনিও তো প্রাক্তন পুলিশ কর্তা, ফলে তারও মনে প্রশ্ন জেগেছে। একজন পুলিশ কর্তাকে আপনি গ্রেফতার করলেন, নির্দিষ্টভাবে আপনার হাতে তথ্য থাকার কথা। আর যদি তথ্য না থেকে থাকে তাহলে আপনি গ্রেফতার করলেন কেন? আপনি বিনা কারণে একজনকে গ্রেফতার করলেন। প্রশ্নের উত্তর আমি একটা দেবো আপনাদের। দেখুন, এভিডেন্স ট্যাম্পারিং, অল্টার করার সমস্ত তথ্য, ডকুমেন্ট সিবিআইয়ের হাতে আছে, এখনও আছে, স্টিল নাও আছে, এখন আছে। আপনারা বলতেই পারেন যে কিসের ভিত্তিতে সন্ময়বাবু আপনি কথাটা বলছেন। বলছি এই কারণে, এই সিবিআই আদালতে দাঁড়িয়ে বলেছেন, তার আইনজীবীরা বলেছেন যে শুধু এভিডেন্স ট্যাম্পারিং করা না, এভিডেন্স অল্টার পর্যন্ত করেছেন। অর্থাৎ রামবাবুর নামটা শুধু মুছে দেওয়া নয়, রামবাবুর নাম শ্যামবাবু বসিয়ে দেওয়া, সেই কাজটাও করেছে আরজিকর থানা, এই টালা থানায় বসে করা হয়েছে। তার প্রমাণ আমাদের হাতে আছে। আমরা সিসিটিভি সমস্ত নিয়ে নিয়েছি। সিসিটিভি ফুটেজ, ওই 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 টালা থানার ভেতরে যে সিসিটিভি ফুটেজ, সমস্ত ফুটেজ আমাদের হাতে। সেই ফুটেজ আমরা ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছি। এবং তারপর বলেছেন যে আমরা ফোনটা নিয়ে নিয়েছি, অভিজিৎ মণ্ডল টালা থানার ওসির ফোনটা আমরা নিয়ে নিয়েছি, সে ফোনটা আমাদের কাছে। আবার সন্দীপ ঘোষ, যিনি ওই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য, তাঁর টেলিফোনটাও আমরা নিয়ে নিয়েছি। এই দুটো ফোনের মধ্যে যে কথা চালাচালি হয়েছে, কতক্ষণ কথা চালাচালি হয়েছে, কী বক্তব্য চালাচালি হয়েছে, সমস্ত আমরা উদ্ধার করতে পেরেছি এবং সেটাকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছি। সেই ফরেন্সিক পরীক্ষার রিপোর্টও আমাদের হাতে এসে গেছে, তার পরের পর্বে বলেছে, এবং ফরেন্সিক রিপোর্টটা মিলে গেছে। আচ্ছা, একটা এজেন্সি এত কিছু বলার পর সে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না, বিশ্বাসযোগ্য? বলুন তো। আপনাদের কাছে বলছি, আপনারা আমাদের দর্শক, প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে বলছি, এই প্রশ্নটা সিবিআইকে দিতে হবে। তা নয় সিবিআইকে এই রাজ্যে কোনো তদন্তে কেউ যেন আর কোঅপারেট না করে। সিবিআই ইডির সঙ্গে কোনো কোঅপারেশন এই পশ্চিমবঙ্গের কোনো মানুষের করার দরকার নেই। আমরা দুর্ভাগা জাত। আমরা 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 ওপাশে মোহাম্মদ ইউনুসকে পেয়েছি, এপাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি। আমরা খারাপ যন্ত্রণা নিয়ে বাঁচতে অভ্যস্ত হয়ে গেছি। তাই আমাদের নতুন করে আর দরকার নেই বাঁচার। সিবিআইয়ের হাত ধরে, ইডির হাত ধরে তদন্তের মুখোমুখি হয়ে অন্তত অপরাধী ধরা পড়বে এই প্রত্যাশা নিয়ে বাঁচার আর কোনো দরকার নেই। আমরা জানি তো, আমরা চোরেদের একটা কমিউনিটিতে তৈরি হয়েছি। বাঙালি দেখলে বাংলার বাইরের লোকে বলে চোরও কা জাত। কেন শুনতে হয় প্রবাসী বাঙালিদের? বলুন তো, বাংলার বাইরে বিভিন্ন স্টেটে, রাজ্যে গিয়ে যখন প্রবাসী বাঙালিরা যখন কোনো একটা সোশ্যাল সেক্টরে যান, কোনো একটা পুজোয় যান, কোনো একটা উৎসবে যান, কোনো একটা অনুষ্ঠানে যান, কোনো একটা বিয়ে বাড়িতে যান, তখন তাকে শুনতে হয়, ও দিদি কা দেশ কা আদমি আপ। এই লজ্জা নিয়ে বাঙালি বেঁচে আছে সারা পৃথিবীতে। সারা পৃথিবীর কমিউনিটি যেখানে বাঙালিরা যান, তাদের এই কথাগুলো শুনতে হয় কিনা? বুকে হাত দিয়ে প্রশ্নটার উত্তর দিন, আর প্রশ্নটা পারলে কমেন্ট বক্সে লিখে পাঠান। এই লজ্জা নিয়ে বাঙালি বেঁচে আছে। আর এই লজ্জাকে বাড়ানোর জন্য সিবিআই এবং ইডি যে নোংরা নিকৃষ্টতম খেলা খেললেন, তার বিরুদ্ধে আপনি কথা বলবেন না? আমরা বলবো। আমরা এখন থেকে নিরন্তর সিবিআই এবং ইডির যারা যারা এই কীর্তি করছেন, তাদের দিয়ে যারা করাচ্ছেন, আস্তে আস্তে করে একটা একটা করে কাগজ ছিঁড়ে পর্দা উন্মোচন করবো না, আসল মুখটাকে চিনিয়ে দেবো, দেখিয়ে দেবো। কথা দিচ্ছি আপনাদের, আমাদের কিছু হারানো নেই। আমরা অনেক কিছু হারিয়েছি। 31 বছরের ডাক্তার কন্যার তার মৃতদেহ তার বাবা মা চোখের সামনে দেখেছেন। সারা বাঙালি দেখেছে, রাত জেগেছে বাংলা, সারা ভারতবর্ষ উত্তাল হয়েছে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার নিয়ে প্রতিবাদ হয়েছে। মানুষ বিশ্বাস করেছিল একটা এজেন্সিকে, সিবিআইকে বিশ্বাস করেছিল।
যে সেই সিবিআই অন্তত শেষ পর্যন্ত আসল অপরাধীগুলোকে চিহ্নিত করে দেবেন। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা, কজনকে ইন্টারোগেট করেছেন সিবিআই এর অফিসাররা? কজনকে ইন্টারোগেট করেছেন? জবাব দেবেন না আপনারা? আদালতে পেশ করেছেন সেসব ইন্টারোগেশন? কেন করেননি? কে নির্দেশ দিচ্ছেন? কোথা থেকে নির্দেশ এসেছিল? প্রশ্নের উত্তর আমরা খুঁজছি, আমরা খুঁজবো, প্রত্যেক দিন খুঁজবো। আপনাদের হাতে তথ্য ছিল, ডকুমেন্ট ছিল, এভিডেন্স ছিল, যার ভিত্তিতে আপনারা পুলিশ অফিসার অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিলেন। আর 90 দিনেও তার কেসটাকে সাজাতে পারলেন না। না সাজালেন না? কোনটা? আমি বলছি সাজালেন না। আমি বলছি এই সব সমস্ত সিবিআই অফিসারদের নামগুলো লিখে রাখা উচিত প্রত্যেকটা বাঙালি। ওই সিবিআই অফিসের সামনে বড় ফলক করে সেই নামগুলোকে লিখে তাতে ফুলের মালা চড়িয়ে দেওয়া উচিত বাঙালির। সেই যন্ত্রণা নিয়ে এই মুহূর্তে বাংলা বেঁচে আছে। আর আমরাও থামবো না। আমরা সিবিআই, ইডি যেসব অফিসার এই অসভ্যতা করছেন, প্রচুর খবর পাচ্ছি, প্রচুর তথ্য পাচ্ছি। কারা নির্দেশ দিচ্ছেন? কোন প্রভুরা তাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন? ডোন্ট প্রসিড, ডোন্ট প্রসিড, ডোন্ট প্রসিড। আগে বেরো না, আগে এগিয়েও না, যা হচ্ছে চেপে যাও, চেপে যাও, চেপে যাও। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আপনাদের কাছেও যাব, প্রশ্ন করবো, সরাসরি প্রশ্নগুলো নিয়ে আসবো আপনাদের কাছে। আজকে আপাতত প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের কাছে গেছিলাম। তিনি পরিষ্কার বললেন যে আপনার হাতে যদি এভিডেন্স না থাকে তাহলে গ্রেপ্তারটা করে একটা সরকারি অফিসের জীবন বরবাদ করলেন। আমি বলছি গ্রেপ্তারের আগে তো এভিডেন্স আছে। মণ্ডল, এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তারপর একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে ঘুরে বেরিয়েছিলেন। ডায়রিয়া হয়েছে না কি একটা, ডিহাইড্রেশন হয়েছে বলে হসপিটালে ভর্তি হতে চেয়েছিলেন। কোনো হসপিটাল তাকে ডিহাইড্রেশন হয়নি বলে ভর্তি করেনি, 4টে হসপিটাল ভর্তি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণ স্বরূপ নিগমকে প্রকাশ্য সবাই ভৎসনা করে বলেছে, নারায়ণ যে হসপিটালগুলো একজন ওসিকে অ্যাডমিশন নেওয়ার সুযোগ দেয়নি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছো? নারায়ণ স্বরূপ নিগম বলেছেন, ম্যাডাম আমি কথা বলেছি, ওরা বলেছেন আর কোনো দিন হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন হবে না, মানে তাদের বিরুদ্ধে শাস্তি কী ব্যবস্থা নিয়েছো? এমন একজন ওসি যিনি অপরাধ করে হসপিটালগুলোতে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে ভর্তি হতে চেয়েছিলেন, সেই অফিসারকে বাঁচালো সিবিআই। আমরা কিন্তু বাঁচাবো না সিবিআইকে। প্রত্যেক দিন প্রতি ঘন্টায় চেষ্টা করবো আপনাদের আসল স্বরূপটা উন্মোচন করতে। তৈরি থাকুন সিবিআই অফিসাররা, তৈরি থাকুন ইডি অফিসাররা। আজকে সরাসরি প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের কাছে গিয়েছিলাম। কি বললেন বাংলার মনকে শুনুন। দেবাশিস বাবু নমস্কার, আমি সন্ময় বলছি। নমস্কার দাদা। বলছি আপনি একটা মৌলিক প্রশ্ন তুলেছেন যে যদি সিবিআই প্রাইমারি ফেসি এভিডেন্স না পেয়ে থাকে তাহলে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল কেন? সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল কেন? এভিডেন্স ট্যাম্পারিং ও অল্টারেশনের ব্যাপারে আপনার ব্যাখ্যাটা আমি একটু শুনতে চাই। দেখুন, বোথ আর গভর্নমেন্ট অফিসিয়ালস এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। তো সেক্ষেত্রে যদিও আইন সকলের জন্য সমান, কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালদের ক্ষেত্রে গ্রেপ্তারির বা মানে চার্জ গঠন করা বা চার্জশিট দেওয়া, এই ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু অনুমতির প্রয়োজন হয়। এমনি মানে সেটা কিন্তু আমাদের আইন সিদ্ধ। তো সেক্ষেত্রে মানে গভর্নমেন্টের কিছু পারমিশনের দরকার হয় বা মানে এই সংক্রান্ত কিছু প্রসিডিওর আছে। তো সেক্ষেত্রে যদি কোনো মানে এমনিতে ধরুন কাউকে গ্রেপ্তারির কখন দরকার পড়ে, যিনি ইনভেস্টিগেশনে সাহায্য করছেন না বা দেখা যাবে তার ক্ষেত্রে কিছু প্রাইমা ফেসি কিছু এভিডেন্স পাওয়া গেছে যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশনে, মানে দেখা যাচ্ছে তার যথেষ্ট ইনভলভমেন্ট আছে এবং তারপরে ফার্দার আরো যে ইনভেস্টিগেশন করে তার এভিডেন্স কালেকশনের জন্য গ্রেপ্তার করার দরকার হয়। তো এক্ষেত্রে যে মানে যেটা আমরা দেখলাম, যদি দুটো তিনটে জিনিস, এক হচ্ছে আমরা ধরে নিয়েছি তার ক্ষেত্রে কোনো প্রাইমা ফেসি এভিডেন্স পাওয়া গেছে, তাই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে পরের প্রশ্ন উঠবে যে এই পুরো এই ধরনের একটা ক্রাইম যেখানে সব থেকে হিনিয়াস অফেন্স, যেখানে সেক্ষেত্রে 90 ডেজ এর মধ্যে এই চার্জশিট দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চার্জশিট দিতে গেলে আমি ধরে নিচ্ছি তারা সিবিআই প্রে করেছিল বিফোর দি কম্পিটেন্ট অথরিটি, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হোম ডিপার্টমেন্ট, তারা হয়তো পারমিশন দেয়নি। যদি না করে থাকে তাহলে কোর্টকে জানানো উচিত ছিল এবং কোর্টকে মানে এই আবেদন করা উচিত ছিল যে দেখো আমি মানে এইরকম একটা প্রেয়ার করেছি, এটা এখনো অ্যাকসেপ্টেড হয়নি, তাহলে অ্যাওয়েটিং চার্জশিট, কি বলে পারমিশন বলে এক্ষেত্রে আপনার চার্জশিটটা সাবমিট করা উচিত ছিল, যেটা অন্যান্য কেসের ক্ষেত্রেও করা হয়ে থাকে।
তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, যদি আমি ধরে নিচ্ছি সেই পুরো প্রসিডিওর যদি কমপ্লিট মানে অন্যান্য ক্ষেত্রে যেটা ফলো করা হয়, তাহলে সেটা কেন করা হলো না? আর যদি যদি আমাদের এভিডেন্স কালেকশন এতই দুর্বল হয়ে থাকে, তাহলে দেখুন আমার তো মনে হয় মানে জনতা বা আমাদের মানে যতই বলুক না কেন, আমাদের আবেগ যাই বলুক না কেন, মানে আমাদের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট কিন্তু আগে যেটা এখন মানে নতুন ভাবে পরিবর্তিত হয়েছে, এখানে কিন্তু কোনো আবেগের জায়গা নেই, এটা পুরোপুরি দাঁড়িয়ে আছে তথ্য প্রমাণের ভিত্তিতে। তো সেক্ষেত্রে আমাদের কোনো জায়গা নেই কোনো মানুষকে এইভাবে মানে কোনোভাবে প্রত্যেকটা মানুষের, তো বিশেষ করে আপনার ক্ষেত্রেও জীবনে ঘটেছে, আমার ক্ষেত্রেও ঘটেছে এবং আরো 5 জনের ক্ষেত্রে ঘটেছে। তাহলে স্টেট পুলিশের সাথে সিবিআই বা অন্যান্য প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সির কি তফাৎ রইলো? তাহলে এই ধরনের যদি তথ্য প্রমাণ যদি সত্যিই না থেকে থাকে, যদি সেটাই সত্যি হয় বা পরবর্তীকালে আর কালেকশন করতে পারলো না, তাহলে কিন্তু মানে এইভাবে মানে কাউকে গ্রেপ্তারির ব্যাপারটাও কিন্তু যদি পরবর্তীকালে তার এগেনস্টে চার্জশিটই না মানে পেশ করতে পারে, তাহলে কেন করলো এটা নিয়ে কিন্তু একটা বড় ডিবেট উঠবেই। এবং এইভাবে কিন্তু করাটাও কোনো মানে এটা কোনো রকম ইনভেস্টিগেটিং এজেন্সি করতে পারে না। আর যে ক্ষেত্রে সিবিআই এর ক্ষেত্রে এত স্তরে তার পুরো মানে যেখানে একটা ল ডিপার্টমেন্টের মনিটরিং রয়েছে এবং ডাইরেক্টর লেভেলের এটা মনিটরড কেস, সেক্ষেত্রে এই ধরনের মানে ফাঁক কি করে থেকে যায়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ধরনের ব্যাপারে কিন্তু সিবিআই এর অনেক 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 বেশি সজাগ হয়ে এই ধরনের কেস হ্যান্ডেল করা উচিত ছিল। আজকের যে ঘটনাটা উপস্থিত হয়েছে, এটা কিন্তু কোনো মানুষই খুব সোজা চোখে নেবেন না, ভালোভাবে নেবেন না, এবং আমাদের প্রত্যেকেরই এটা ভালো লাগেনি। এবং আমি উল্টো দিকেও বলতে পারি, আমি যেহেতু একজন সরকারি কর্মচারী ছিলাম, একজন পুলিশ অফিসার ছিলাম, মানে বিশেষ করে এই ওসি যে অভিজিৎ মন্ডল, তিনি তো কোনোভাবে মার্ডারের সাথে ইনভলভ থাকতে পারেন মানে মানে দেখুন, উনি কনস্পিরেসির সাথে ইনভলভ থাকবেন বলে আমার কখনোই মনে হয় না, ঠিক আছে? এবং অ্যাজ এ অফিসার হিসাবে আমি যতটা জানি তার ব্যাকগ্রাউন্ড, মনে হয় মানে উনি এই না, ওর ধরনের সম্বন্ধে বেসিক্যালি যে অভিযোগের জায়গাটা আমি যতটুকু এই কেসটা স্টাডি করতে গিয়ে পড়ে হয়েছি, যে একজন পুলিশ অফিসার হিসেবে তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পারিং, এভিডেন্স অল্টার করা, সিবিআই বলেছে যে এর আরজিকরের ওখানে এই বিষয়টা নিয়ে টালা থানাতে বসে এভিডেন্স শুধু ট্যাম্পারিং নয়, এভিডেন্স অল্টার করার কাজটা হয়েছে। সিসিটিভি এবং কিছু ফোনের আমরা তথ্য উদ্ধার করে এটাতে আমরা পৌঁছেছি, যার ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়েছি। পরবর্তীকালে বলেছে যে ফরেনসিক রিপোর্টও আমরা পেয়ে গেছি, যেটাতে মিলে গেছে আমাদের বক্তব্য। মানে এইসবের প্রেক্ষাপটেই তার বিরুদ্ধে অভিযোগ এভিডেন্স অল্টার করার ক্ষেত্রে। আমার আপনার শর্মা। কাছে হ্যাঁ, বলুন। দেবাশিস বাবু একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো দীর্ঘদিন পুলিশে খুব সিনিয়র পজিশনে চাকরি করেছেন। আমার একটা স্পেসিফিক প্রশ্ন, এখন যে কেসটা যে অবস্থা, এরপর কি আর সাপ্লিমেন্টারি চার্জশিটের জায়গা থাকলো না, না থাকলো? দেখুন, সাপ্লিমেন্টারি চার্জশিট তো যখন তখন দেওয়া যেতে পারে, সেটা মানে ফার্দার ইনভেস্টিগেশনে মানে আমাদের আইন কখনো বাধা দেয়নি। কিন্তু যে প্রশ্নটা আপনি তুলেছেন, যে আপনি প্রশ্ন করেছিলেন যে এই যে ধরুন এভিডেন্স উনি ট্যাম্পার করেছেন, আমি জেলার এসপিও ছিলাম, বাট আমাদের বিধাননগর ডিভিশনেরও দায়িত্বে ছিলাম, মানে দুটো দায়িত্বই সামলেছি। ফলে আমি এটুকু বলতে পারি যে মানে আমার পজিশনটা যেখানে ছিল, মানে এই ধরনের কোনো ঘটনা ঘটলে বা প্রত্যেকটি ক্ষেত্রে ইনভেস্টিগেশনে যে মনিটরিং হয়, মানে এসপি বা ডিসি যে আলটিমেট, মানে ওসি তো ছেড়ে দিন, এই ধরনের ঘটনা ঘটলে অ্যাটলিস্ট সেই কেসটা অ্যাটলিস্ট ডিজি অব্দি বা সিপি অব্দি তো তার মনিটরিং হয়ই, মানে অ্যাটলিস্ট তার উপরেও নিশ্চয়ই এই ব্যাপারে হোম ডিপার্টমেন্টও যথেষ্ট সজাগ থাকবেন। তো প্রত্যেকটি ইনস্ট্রাকশন কিন্তু টাইম টু টাইম মানে তাকে দেওয়া হয়। মানে আমি যখন এসপি ছিলাম বা ধরুন ডিসি ছিলাম, মানে এই রকমের মানে ছোট মানে এর আশেপাশে যদি কোনো ঘটনা ঘটতো যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে আমরা সেই মনিটরিং গুলো হতো এবং আমাদের যথাযথ নির্দেশ আসতো। তো সেক্ষেত্রে একটা ওসির পক্ষে পুরোটা করার কোনো ব্যাপার ছিল না। আর ওসি যদি করে থাকেন, তাহলে হায়ারার্কিতে বা উপরে বা নিচে যারা পুরো চেইন অফ এভিডেন্স এর সাথে যারা যদি এই ব্যাপারটার সাথে যারা যুক্ত আছেন, তাহলে তদন্তটা সেই অবধি গেল না কেন? তাহলে ওইখানে গিয়ে তারপরে না উপরে উঠলো না নিচে নামলো। তাহলে সেক্ষেত্রে একটা লোকই ওটা করেছে। পুলিশ ডিপার্টমেন্ট দেখুন, এটা তো একটা খুব মানে শৃঙ্খলা পরায়ণ ডিপার্টমেন্ট। এখানে কিন্তু যেকোনো একজন এই ব্যাপারটা করতে পারেন না। তাহলে ওইটা করার পরে কেন ওটা হয়নি, তাহলে আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন, বা ফার্দার এভিডেন্স কেন কালেক্ট করতে পারেনি, এই অভিযোগ কিন্তু আপনার দিকে আসবে। আর যদি আপনার সেই সুযোগটা নাই থাকতো, তাহলে আরো সুনিশ্চিত হওয়ার পরেই তাকে অ্যারেস্টের দিকে যাওয়া উচিত ছিল।
কারণ যাকে অ্যারেস্ট করছেন সারা জীবনের জন্য কিন্তু তাকে আপনি পরবর্তীকালে সে যদি ধরুন এই অভিযোগ থেকে মুক্তও হয়ে যায়, তাহলেও কিন্তু তার সেই মানে কালিমা বা দাগটা কিন্তু কেউ সমাজ কিন্তু মানে মুছে দিতে পারে না। এটা আমাদের প্রত্যেককেই ভাবতে হবে। ফলে এই যে ব্যাপারটা যেটা ঘটেছে মানে এক তো হচ্ছে এত বড় ঘটনার কোনো বিচার হলো না বা বিচার এখনো পেতে অনেক বিলম্ব হতে হবে। তো আজকে যদি মানে এই ধরনের কেসেও যদি যাদের আমরা অ্যারেস্ট করছি তাদের আমরা মানে আমরা সেই ক্ষেত্রে চার্জই না ফ্রেম করার মতো জায়গায় আসি, তাহলে প্রথম কথা মানে গ্রেপ্তারির ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠবে এবং পরবর্তীকালে পুরো ইনভেস্টিগেশনটাই কিন্তু ধাক্কা খাবে। যেহেতু এটা সুপ্রিম কোর্ট মনিটরড কেস এবং মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট নিজে সুও মোটো এটা টেক আপ করেছেন। প্রত্যেকটি তিনি টাইম টু টাইম প্রত্যেকটি রিপোর্ট দেখেছে। ফলে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কি মানে নির্দেশিকা দেন, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। এবং আবার বলছি সিবিআই মানে আমি নিজে সিবিআই তে মানে ৩ বছর ডেপুটেশনে ছিলাম। এই যে ঘটনাটা ঘটলো মানে এটা কিন্তু সমাজের জন্য একটা বড় আঘাত।